ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে প্রচণ্ড অশান্তি চলছে। ক্রিটিসাইজ তো করতেই হবে, কি হয়েছে, কোথায় প্রবলেম হয়েছে, কিন্তু তার আগে প্রাইমারি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট নেক্সট। দেখুন, অ্যাপ্লিকেশনে অলরেডি নতুন আপডেট চলে এসেছে। কাদের জন্য এসেছে? যাদের অ্যাপ্লিকেশন স্টেটাস হয়তো ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড হয়ে গেছে, তাদের জন্য নতুন অপশন চলে এসেছে। দেখুন, ঝামেলা অশান্তি কি হবে, কি করব, সেগুলো তো সেকেন্ডারি। প্রাইমারি আপনারা আপনাদের কাজ বা আপনাদের প্রসেসে নিজেকে এগিয়ে রাখুন, এবং সেই কারণেই আজকের ভিডিওতে আমি ডিটেলসে জানাবো যে যাদের ফর্ম ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট হয়ে গেছে তারা নেক্সট স্টেপ কি করবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে প্রসেসটা ডিটেলস দিয়ে দেব, যেখানে আপনারা পিডিএফ ওপেন করলেই বুঝতে পারবেন যে একের পর এক কি কি অপশনে ক্লিক করলে আপনারা নিজেদের অন্নপূর্ণা যোজনার টাকাটা ফার্দার ক্লেম করতে পারবেন। তো আমাদেরকে কি করতে হবে? যখনই ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট হয়ে যাবে আমরা আবারও ক্লেম করব। কিসের জন্য? কারণ বেশ কিছু জেনুইন এরকম মহিলা রয়েছেন যাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তো তারা চাইছেন যে না, আমারটা পুনরায় ভেরিফিকেশন হোক, এবং সেই কারণে নতুন আপডেট এসেছে। সময় নষ্ট না করে আমরা ডিটেলসটা জেনে নিই। প্রথমেই দেখুন আমি কি করছি, আমি ফার্স্টে গুগলে গিয়ে যেমন স্টেপ ফলো করে থাকি, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্টেটাস আমি সেমভাবে লিখে সার্চ করলাম। করার পর দেখুন এখানে অপশন ইজিলি চলে আসবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, এবং সেখানে ক্লিক করে আমরা চলে যাব সিটিজেন লগ ইনে, যেখানে গিয়ে আমরা কি করব, আমরা আমাদের রেজিস্টার্ড যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেব, আমাদের জেলা কি রয়েছে সেটা সিলেক্ট করব, এবং সেই রেজিস্টার্ড নাম্বারে একটি ওটিপি ঢুকবে। সেম প্রসেসে আমরা ওটিপি দিয়ে পোর্টালের ভেতরে এন্ট্রি নেব, এবং যখনই আপনি পোর্টালের ভেতরে এন্ট্রি নেবেন দেখবেন নতুন দুটো আপডেট দিয়ে দিয়েছে সরকারের দিক থেকে। ফার্স্টেই রয়েছে স্টেটাস ট্র্যাক স্টেটাস যেটা রয়েছে, এবং দ্বিতীয় অপশন রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। আমাদেরকে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করতে হবে, এবং সেখানে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে দুরকম অপশন আবার আসছে। একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, আর সেকেন্ড হচ্ছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। দেখুন, যখনই আপনি কারোর বিরুদ্ধে অবজেকশন দেবেন যে সে পাওয়ার যোগ্য নয়, সেই অপশনে ঢোকার পর সেই মহিলার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি অবজেকশন দিতে পারবেন। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা ক্লেম করব আমাদের হয়ে, কারণ আমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে বা ফার্দার ভেরিফিকেশনের জন্য গেছে। তো সেই কারণে আমরা ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন পোর্টাল ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনার ফ্যামিলি মেম্বার যিনি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করেছিলেন তার নাম চলে আসবে, সেই গোল মতো অপশান আসবে, ওখানে ক্লিক করে আপনি ক্লেম করবেন যে আমারটা যেন আবারও ভেরিফাই করা হোক, আমি পেতে পারি, আমি এটা ক্লেম করছি। আপনি যখনই একবার ওই গোলটাতে সিলেক্ট করে সাবমিট করে দেবেন। এবার ধরুন ফ্যামিলিতে আপনি হয়তো অ্যাপ্লাই করেছিলেন যে দুজন অন্নপূর্ণা যোজনা পেতে পারে, একটা হয়তো বউ আর একটা হয়তো মেয়ে, বা একটা হয়তো বউ আর একটা বোন, যাই হোক না কেন, হয়তো ফ্যামিলিতে দুজন বা তিনজন হয়তো অ্যাপ্লিক্যান্ট রয়েছে। তো সেক্ষেত্রে কি করবেন, একই ক্লেমে তিনজন আর হবে না, এক করে দেবেন। অর্থাৎ একবার এক ব্যক্তির ক্লেম করলেন, সেটা সাবমিট করে দিলেন, সেকেন্ড বার যখন ওই একই ফ্যামিলিতে আরেকজন ক্লেম করবেন, আবার সেম প্রসেস পুরোটা ওপর থেকে ফলো করে রেজিস্টার্ড নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পোর্টালে ঢুকবেন, এবং সেখানে ওই পার্টিকুলার অ্যাপ্লিকেন্ট নাম্বার নাম চলে আসবে। দু তিনটে যদি থেকে থাকে দু তিনটে নাম আসবে। প্রথমে একজন আর তো সাবমিট করে দিলেন, সেকেন্ড টাইমে আরেকজন যে রয়েছে তারটা দিয়ে আবার সাবমিট করলেন। কথা আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের বারবার মানে আলাদাভাবে ক্লেম করতে হবে, একই ফর্মে দু তিনজনের ক্লেম করা যাবে না। প্রসেসটা অত্যন্ত সহজ, এবং এটা আমি আপনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রসেসটা শেয়ার করে দেবো, যার মাধ্যমে আপনারা ডিটেলসে বুঝে যাবেন যে কিভাবে ক্লেম করতে হয়। কেন বললাম, আপডেট আর নিজের প্রসেস এগিয়ে রাখুন। সরকার কি করছে সেটা সময় যত যাবে আমরা বুঝতে পারবো। এবার প্রবলেমটা কোথায় হয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে। তো সেটা জানার জন্য একটা ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, একবার ভিডিওটি দেখুন। মমতা জব ছিল, ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই সালে কি করতেছে, এই সালে খেলা, ওই সালে টাকা। মমতা জব ছিল, ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই সালে কি করতেছে, এই সালে খেলা, ওই সালে টাকা। পাশে পুলিশের বউ পেয়েছে, স্কুল মাস্টারের বউরা পেয়েছে, পেনশনারদের বউরা পেয়েছে, আমরা পাবো না? আমাদের বোনেরা সাধারণ ব্যবসা করে, আমরা পাচ্ছি না, তাহলে এর প্রতিবাদ আমরা কোথায় যাব? ভিডিওটি কেন চালালাম আর একবার দেখুন। যে মহিলাটি মিডিয়ার সামনে বলছেন, অবজেকশন করছেন যে আমরা কেন পাবো না, নিজের মুখ নিজেই ঢাকছেন, অর্থাৎ নিজেরই লজ্জা লাগছে। গরিব মানুষ এখানে কিন্তু 500 টাকা 1000 টাকার গল্প না, গল্পটা হচ্ছে মাসে 3000 টাকা দেওয়ার।
মানে বছরে 36,000 টাকা। মানে সরকার কতটা লায়াবিলিটি নিচ্ছে একবার ভাবুন। সেখানে অ্যাকচুয়ালি যাদের দরকার তাদেরকে সরকার পৌঁছানোর চেষ্টা করছে। এখন প্রবলেমটা কী হচ্ছে দেখুন, হাতে কতগুলো চুড়ি, সোনার আংটি, কানেই মোটামুটি 3-4টে গোল্ড, সবই মনে হয় লক্ষ্মী ভাণ্ডার থেকেই করা হবে। হ্যাঁ মানে আমার উচিত না এরকম বলার, আমার খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি নিজে দেখেছি ছেলে মেয়ে দুজন বিদেশে, মহিলা এসে আমাকে বলছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকেনি, মানে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, লক্ষ্মী ভাণ্ডার তো পেতাম। আমি আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে না? বলছে হ্যাঁ থাকে তো, কিন্তু আমি তো হাউস ওয়াইফ, আমি তো কিছু করি না। এইবার প্রবলেমটা হচ্ছে এইখানে, আর এটা এখনকার প্রবলেম না, এটা তো বলবো আমি সরকারের নীতির প্রবলেম, যে গোড়া থেকে গন্ডগোল। প্রথম যখন গভর্নমেন্ট স্কিম তৈরি হয় যে না আমরা ডিরেক্ট বেনিফিট দেব সেই সমস্ত মানুষকে যাদের দরকার, তো প্রথম থেকে যদি এরকম ভেরিফাই করা হতো তাহলে আজ হয়তো সত্যি যারা প্রয়োজন তারা দারিদ্র রেখা থেকে একটু ওপরেই থাকতো, মানে তাদের কষ্টটা মিটতো। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে আপার মিডল ক্লাস যারা এবং যারা ভালো ফ্যামিলির, যাদের বাড়িতে ভালো আয় আছে, তারাও উপভোগ করতে চাইছে। এবং সবথেকে অবাক করা বিষয় হচ্ছে বেশ কিছু মহিলা টিচার যারা সরকারি চাকরি করেন তারা বলছেন যে ঠিক আছে, সরকার যখন আমাদেরকে যোগ্য মনে করলো না, আমরা ভোটে দেখিয়ে দেব। আমি অবাক, মনে হচ্ছে পূর্বপুরুষ আরডি করে গেছিল, টাকা দিতে বাধ্য, না দিলে খারাপ হয়ে যাবে, নিজেরই হয়তো জমানো টাকা সেখান থেকেই সরকার হয়তো দেবে, মানে এরকম কিছু মেন্টালিটি কাজ করছে। আর যদি না করে থাকে তাহলে সরকারি চাকরি ছেড়ে দেন, অন্নপূর্ণাটা এনজয় করেন, একটা জায়গা ছাড়েন, আমার মতো মহিলা যারা বাড়িতে বসে আছি সেই চাকরিটা করবো, আমি অন্নপূর্ণা নেব না, আপনি নিয়েন, অসুবিধা নেই আমার। কিন্তু তারা সরকারকে থ্রেট করছে যে আমাদেরকে যোগ্য মনে করছে না, আমরা ভোটের সময় দেখাবো। এগুলো কি চলছে ভাই, কি হচ্ছে? কিন্তু তার মানে এটা নয় যে সবটাই সঠিকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না আপনারা খুব ভালো বুঝতে পারবেন যে অগ্নিমিত্র পলও নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি। উনি বলে ফেললেন যে প্রবলেমটা হচ্ছে বেছে বেছে অযোগ্যদেরকে টাকা দিচ্ছে, বেছে বেছে অযোগ্যদেরকে টাকা দিচ্ছে। গ্রাউন্ড রিয়ালিটি কি? রিয়ালিটি এটা যে পৌরসভা পঞ্চায়েত বিজেপির দখলে নেই। এবার সেখানে তো লোক ঢুকে রয়েছে তৃণমূলের, তার মানে তৃণমূলের লোক করাচ্ছে। হ্যাঁ কিছু তো ডেফিনেটলি করাচ্ছে, কারণ আমি নিজের চোখে দেখছি পঞ্চায়েত প্রধানের বইয়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দুবার ঢুকে গেল। টিএমসি মেম্বার, তার বইয়ের অ্যাকাউন্টে টাকা দুবার ঢুকে গেল। তো এটা কিভাবে হচ্ছে তো কিভাবে হচ্ছে এটা? তার মানে প্রপার ভেরিফিকেশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যে অফিসাররা ভেরিফিকেশন করছেন, এবার মাথা থেকে তো আর সরকার বা মন্ত্রী দেখতে পাচ্ছেন না, তারা দায়িত্ব দিয়ে দিয়েছেন, কাজ কে করবে? বিউরোক্রেটরা করবে। তো যে অফিসাররা দায়িত্ব নিচ্ছেন তারা এখনো তৃণমূলের সেই যে চর্বি জমে আছে না, বডিতে ঝেড়ে উঠতে পারেননি, কুড়ি মিলাচ্ছে, ফোন করছেন বাড়িতে, হ্যালো কটা ঘর, রুম কটা? এবার ধরুন গ্রামের মানুষ, গ্রামে জয়েন্ট ফ্যামিলি, এখানে তো আর ফ্ল্যাট সিস্টেম নেই, গ্রামে জয়েন্ট ফ্যামিলি হয়, 3-4টে পরিবার একসাথে, রুম হয়তো আছে 2-3টে 4টে, বলছেন স্যার 4টে, হয়তো সে যোগ্য, সে চাষি ফ্যামিলি থেকে গরিব একদম, সে বলছে রুম তো স্যার 4টে, আরে কাটো, অন্নপূর্ণা যোজনা পাবে না এরা, 4টে রুম বড় লোক। এই যে বাড়িতে এবং অফিসে বসে যে ভেরিফিকেশনটা চলছে, এসি চালিয়ে 4টে রুম রিজেক্ট, একটা রুম ডান। এই প্রবলেমের জন্য আজকে যারা অ্যাকচুয়ালি মাথা ঠুকছেন, যে সমস্ত মহিলা আছেন অনেকে যারা যোগ্য, তারা বলছেন হায় রে আমার 3টে রুম দেখে আমাকে রিজেক্ট করছে, আমি তো টাকা পাবো, আমি কোথায় কি করেছি, কি অপরাধ করেছি? তো সিচুয়েশনটা এইটা হয়ে গেছে যে এসি গরমে এসি থেকে বেরোতে পারছেন না অফিসার, ফোন করে ভেরিফিকেশন করছেন, আর যার জন্য ভুগতে হচ্ছে কাকে? সরকারকে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, লাইভ এক্সাম্পল, আপনারা বুঝতে পারবেন। কালকে হঠাৎ করে একজন আমার চেম্বারে এসে বলছেন যে ম্যাডাম তাড়াতাড়ি চলুন, আমার কাছে 5,000 টাকা ফাইন চাইছে। আমি কে ফাইন চাইছে ভাই? বলছে পৌরসভা থেকে ফাইন চাইছে। পৌরসভা থেকে ফাইন চাইছে, সরকার বিজেপি সরকারকে এনেই ভুল হয়ে গেল, এত টাকা করে নিচ্ছে, আমি কোথা থেকে দেবো, আমার গাড়ি ছাড়ছে না। আমি বলছি ভাই ঠান্ডা হোক, কি হয়েছে একটু বলো। শুনলাম যে আমাদের এখানে অডিটোরিয়ামের বাইরে একটি মন্দির রয়েছে, মন্দিরের ঠিক গা ঘেঁষে 4 চাকা গাড়ি পার্কিং করেছেন। 4 চাকা নিয়ে গেছেন, মাথায় করে তো নিয়ে ঘুরবেন না, গাড়িটাকে তো দাঁড় করাতে হবে। 4 চাকা গাড়ি পার্ক করেছেন। এবার পার্কিংটা নাকি নো পার্কিং, অ্যাকচুয়ালি অডিটোরিয়ামের বাইরে এটা নো পার্কিং, মন্দিরের পাশে যে জায়গাটা পড়ে আছে সেখানে পৌরসভা এমন কোনো আইন দেননি, মানে আইনে বাঁধেননি যে সেখান থেকেও ট্যাক্স তুলবেন, ওরকম ব্যাপার নেই। কি হয়েছে? ব্যক্তিটির গাড়ি ছাড়ছে না, কত বড় আস্পর্ধা, গাড়ি আটকে রেখে দিয়েছে। আমি এবার সঙ্গে সঙ্গে যাই সেখানে, গিয়ে জানতে পারছি যে ব্যক্তি
মানে এতটা বুক ঠুকে টাকা তুলছে, বলছে হ্যাঁ দিতে হবে 5,000 টাকা, ফাইন নেব 5,000 টাকা। যখন আমি পৌরসভার ইওর কাছে জানতে পারি তখন জানলাম পুরোপুরি ইলিগালভাবে টাকা তোলা হচ্ছিল। পৌরসভার ইও জানতেনই না যে 5,000 টাকা ফাইন নেওয়া হচ্ছে জোর করে। এবার ধরুন গাড়ির নিহাতি সেই ব্যক্তি বেরোলেন কে? বিজেপিরই মণ্ডল সভাপতির ভাই। সেই কারণে সে ছুটে এসে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আপনাদের এখানে কি চলছে, এরকমভাবে কেন টাকা তুলছে, এটাই তো, এখানে কি এরকমভাবে টাকা নিচ্ছে নাকি, মানে আমাদের তো গাড়ি ছাড়ছে না, গাড়ি আটকে রেখে দিয়েছে। যখন আমি জানতে পারি তখন জানছি যে এটা পুরোপুরিভাবে ভাওতা মেরে টাকা তোলা হচ্ছে। এবার যদি এটা কোনো বিজেপির মণ্ডল সভাপতির ভাই না হতো, সাধারণ লোক হতো, নর্মাল ব্যক্তি থাকতো, তাহলে তারা কি ভাবতো? যে বিজেপি টাকা তুলছে। বদনাম টাকার হতো, সরকারের হতো, যে আমরা সরকারটা পরিবর্তন করলাম স্বচ্ছতার জন্য, এ তো তোলা তুলছে, এ তো তোলাবাজি করছে, নাম সরকারের খারাপ হতো। কার জন্য? কারণ তৃণমূল কংগ্রেসের আমলে কিছু কন্ট্রাকচুয়াল মানুষকে রাখা হয়েছে, কিছু টাকার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইলিগালভাবে এরকম ফাঁদ পেয়ে বসে রয়েছে মানুষকে ঠকে টাকা তোলার জন্য। কারণ তারা তো রয়ে গেছে, তাদেরকে তো বার করা হয়নি, ওইভাবে ভেতরে ঢুকে বাছাও সম্ভব নয় যে কে টিএমসি লোক, কে বিজেপি লোক। মানে সিচুয়েশনটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই প্রবলেমটা হচ্ছে কারণ পৌরসভা পঞ্চায়েতে এখনো পর্যন্ত তৃণমূলেরই লোক ঢুকে রয়েছে। বুঝতেই পারছেন সিচুয়েশনটা, তো এই প্রবলেমটা হচ্ছে। এইবার আমি তো পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, অন্নপূর্ণাতে কি হচ্ছে, কি ব্যাপার। আমরা আশাবাদী যে সরকার নিজেও ফিল করছেন যে প্রবলেম হচ্ছে। আমি আপনারা যখন বাড়িতে বসে বুঝতে পারছি এটা প্রবলেম, তো সরকারও সেই বিষয়ে কিন্তু কাজ করবে। আমি এটুকুই বলতে পারি, ধৈর্য রাখেন। 30 আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যে কোনো দিন টাকা ক্রেডিট হবে, যদি আপনি যোগ্য হন। তো আপনার স্বামী বিরাট বড় ব্যবসা করে, বিরাট বড়, আপনি বলছেন আমি কেন পাবো না, বাই চান্সে পেলেন সেটা অন্য কথা, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে এই সমস্ত করেন না। মানে আপনাদেরকে দেখে আমারই নিজে লজ্জা লাগছে। তো যাই হোক, এইবার আমি আপনাদের সামনে যে ইম্পর্টেন্ট খবরটি দেবো সেটা হচ্ছে সেই সমস্ত মহিলাদের জন্য যারা চিৎকার করে বলছেন যে আগের সরকারই ভালো ছিল, টিএমসি ভালো ছিল। আপনারা জানেন গতকালকে অ্যারেস্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতির ভাই, পাকিস্তানি গুপ্তচর হওয়ার সন্দেহে। লিঙ্ক রয়েছে পাকিস্তানি গুপ্তচর হওয়ার, মানে আমাদের রাজ্যে থেকে আতঙ্কবাদী কার্যকলাপ করছে কে? সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভাই। কবে কোন দিন সেই লোক আপনার বাড়িতে এসেই ফেটে যাবে এবং তারা জিহাদ করে দেবে আপনারা বুঝতেই পারবেন না। আর আপনারা মনে হচ্ছে যেন আগের সরকারই ভালো ছিল। অন্নপূর্ণা যোজনা আপনাদেরকে ফিনান্সিয়ালি স্ট্রং করতে পারে, কিন্তু পরিবারের সুরক্ষা বলেও বেশ কিছু কথা থাকে। অনেক ভিডিও এমনিতেই ভাইরাল হয়, আর আপনারা দেখছেন যে এমনিতেই আমরা বারুদের স্তূপের ওপর ছিলাম। আর এইবার তো শুনছি যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, পদটা কিন্তু ছোট নয়, তারই ভাই বেরোলো আইএসআই এজেন্ট। মানে এর থেকে ভয়ঙ্কর আর কি হয়? এই দলটাকে ইমিডিয়েটলি পিএফআই যেভাবে ব্যান করা হয়েছে সেভাবে ব্যান করে দেওয়া উচিত, ব্যান করে দেওয়া উচিত। আমি বলে দিই আপনাদেরকে, ইসলামপুরের ব্লক সভাপতি ছিলেন তিনি, প্রাক্তন ব্লক সভাপতি, যার ভাই ফজলে রবি, উনি অ্যারেস্ট হয়েছেন এবং ওনাকে দিনহাটা সাহেবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এসটিএফ এর দিক থেকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু তাই নয়, যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফরে রয়েছেন তখনই একাধিক জঙ্গি এরকম ধরা পড়েছেন। এক তো বললাম তৃণমূলের লিঙ্ক জড়ালো, এবং তার পাশাপাশি জানাই গোয়ালপোখরের পঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলাম ধরা পড়েছে, কোচবিহারের তুফানগঞ্জের নূর নাসিরউদ্দিন আলী ধরা পড়েছে, কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হক ধরা পড়েছে, আর সব কটা ধরা পড়েছে আইএসআই এর গুপ্তচর হিসেবে। এরা এখন নিজেদের আতঙ্কি ব্যাপারটাকে ছড়ানোর প্রসেসটাকে একটু পরিবর্তন করেছে, এবং যাদের নাম নিলাম তারা কি করেছে জানেন? তারা আর্মির কাছ থেকে আর্মির ইনফরমেশন নিত। কিভাবে নিত? আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে, এবং এটার একটা লোগো তারা ইউজ করে একটা ফেক হোয়াটসঅ্যাপ প্রোফাইলও বানিয়েছিল, যেখান থেকে আর্মির বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতো। আমাদের যে সমস্ত এরিয়াগুলি সীমান্তবর্তী এরিয়া রয়েছে, অঞ্চল রয়েছে, সেখানকার ইনফরমেশন গ্যাদার করতো এবং তারা পাঠাতো আইএসআইকে। দেখুন, পুলিশের যা কাজ সেটা করবে। এতদিন পর্যন্ত লজ্জাজনক ব্যাপার যে 80 বছর হলো স্বাধীনতার, আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার এরিয়া, অথচ এখানে একটা এটিএস নেই। মানে কতটা ডেঞ্জারাস কন্ডিশনে আমরা ছিলাম। আর এতগুলো আতঙ্কবাদী দিনরাত ধরা পড়ছে, যারা এমনিতেই মানে চায় পে চর্চা, তো আতঙ্কবাদী আমাদের রাজ্যে এমনিই করে বেড়াতো। মানে সিচুয়েশন এটা। আর সেখানে যখন তৃণমূলের ব্লক সভাপতির ভাই ধরা পড়ছে জঙ্গি হওয়ায়, গুপ্তচর হওয়ায়, মানে এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে? তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো ভাবছে না হা আগের সরকারই ভালো ছিল। কাজ
ফেটে গেলে বুঝতে পারতেন, এখন বুঝতে পারছেন না তো। এমনিতে তো দেরি হয়েছেই, এমনিতেই দেরি হয়েছে, আরও দেরি হলে তখন বুঝতে পারতেন যে সিচুয়েশনটা কোন দিকে যেত। কারণ দিদি তো এমনি ঢাকতেন, ওটা এই খবর লিক হতো নাকি? এই খবর আমাদের মতো ছোট ছোট 2-4টে ইউটিউবার করতো, বাকি স্যাটেলাইট মিডিয়াতে দেখতেন ওরকম কোনো খবর না। একজন ধরা পড়েছে, একজন তৃণমূলের ব্লক সভাপতি মুখ থেকে উচ্চারণই করতো না, তখন বুঝতেন। বুঝলেন তো প্রবলেমটা কোথায়। বাকি আমি যদি বেশি কিছু বলে থাকি তো ক্ষমা করবেন। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এন্ড করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।